হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখনীতে শালীন হাসান, পর্ব সংখ্যা ৭। জায়মা চটজলদি বলে, আমার বিয়েতে তোমার দাওয়াত দিয়েছে কে? পোহা থতমত খেয়ে যায়, বলে মানে? তখনই ইশরাক জায়মার উদ্দেশ্যে করে বলে, তোমার বিহেভিয়ার এত বাজে কেন জায়মা? ও তোমার সিনিয়র, জাস্ট গেস্ট। আমাদের পরিবারে এসব চলে না। জায়মা বিরক্ত হয়ে বলে, গেস্ট ফেস্টের মতো থাকতে পারে না? ও আমার দোষগুণ নিয়ে কথা বলছে কেন? দেখলে কেমন ঝগড়ুটে। পোহার কথায় ইশরাত কিছু বলে না। জায়মা আনায়ার দিকে তাকিয়ে বলে, আমাকে কি ঝগড়ুটে মনে হয়? জায়মা ভোলা ভালা কথায় আনায়া মৃদু হাসে। পোহা বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইশরাত তার পিছন দিয়ে চলে যেতে আনায়া জায়মার কাছে আসে, পাশে বসে বলে, এই পোহাকে কিছু বলো না। ইশরাত, আমার শাশুড়ি ওকে মাথায় করে রাখে। জানো, ও আমার সেদিন বলেছিল মর্মর বিয়ে চিন্তা বাদ দাও। আবার ও নাকি মর্মের গার্লফ্রেন্ড। ও নিশ্চয়ই ভাইয়াকে পছন্দ করে। তাহলে বিয়ে করলো না কেন? ভাইয়া ওকে কখনোই বিয়ে করতো না। জায়মা হাসে। আনায়া নিজের হাত মুঠো নিয়ে চুমু দিয়ে বলে, তুমি ভীষণ মিষ্টি ভাবি। কিসের ভাবি? বলবে আপু। ভাবি শব্দটা পর পর লাগে। আপু ডেকো। কেমন নিজের বোনের মতো লাগবে। ঠিক আছে আপু। জায়মার কথায় আনায়া হাসে। জায়মার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তুমি ভীষণ মিশুক একটা মেয়ে জায়মা। হ্যাঁ জানি, তুমিও তো। দুজনে এক যোগে হেসে ওঠে। এর মাঝেই জালিমা এবং রাহেলা খান রুমে আসেন। দাদিকে দেখে জায়মা এক গাল হাসে। রাহেলা খানের কাছে আসতেই জায়মাকে বসা দেখে তাকে জড়িয়ে ধরে বলে, দাদি তোমার জায়মা ম্যারিড? আলহামদুলিল্লাহ, খুশি হও বোন আমার। কথাটা বলে জায়মার কপালে চুমু খেয়ে রাহেলা খান জামিলা মেয়ের দিকে তাকিয়ে বলে, ও বাড়িতে গিয়ে হাত পা মুখ সামলে রেখো। তোমাকে বিশ্বাস নেই। দেখা যাবে 2 দিনে ওনাদের বাড়ি পুড়িয়ে তামা করে দিয়েছো। আনায়া মা, ওকে একা একা রান্না ঘরে ছেড়ো না। বিয়ের দিন মায়ের থেকে নিজের কাজকর্মে এরকম রিভিউ পেতে জায়মা চোখ মুখ কুঁচকে নেয়। আওয়াজ করে বলে, আম্মু আগামীকালকে এসব বললো হতো না? আজকেই কেন বলতে গেলে? তোমাকে বিশ্বাস নেই। চলে যাব, আর জ্বালাবো না কিন্তু, মনে রেখো। জায়মার কথায় সাধারণ হলেও জালিমার বুকে বিঁধেছে। তার বাড়ি মাতিয়ে রাখা তার আদরের কন্যা আরেক বাড়িতে স্থায়ী হয়ে যাবে। ইস, বুকের গভীরে কি যে যন্ত্রণা অনুভব হচ্ছে। জামিলা কথা বলতে পারল না। তার কথা যেন মাছের কাঁটার মতো গলায় বিঁধে যন্ত্রণা দিতে আরম্ভ করলো। জায়মা মায়ের দিকে তাকিয়ে হাসে। জামিলা মেয়ের হাসি দেখে কিছু বলে না। এইদিকে জায়মা খারাপও লাগছে, আবার ভালোও লাগছে। তবে ভালোর থেকে খারাপটাই বেশি অনুভব হচ্ছে। তার চিরচেনা রুম, বারান্দা, বাড়িতে সে অতিথি হয়ে গেল। কি অদ্ভুত তার যন্ত্রণা দেওয়ার মতন নিয়ম। যাকগে, বাস্তবতা তো আর চাদরে ঢাকা যাবে না। বাস্তবতা হলো দর্পণের উপর প্রতিফলিত হওয়া প্রতিবিম্বের ন্যায়। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা ঘর ছুঁয়েছে। অনেকে চলে গেছে, শুধু বর বউ বাকি আছে। তাদের সাথে আছে আনায়া, ইশরাকের ভাই ইরফানের সাথে তার বউ আনায়া এবং ইরা। ইশরাত, পোহা, বাকি সবাই চলে গিয়েছে। জায়মা নীরবে কাঁদছে। জামিলা, সাজ্জাদ খানও কাঁদছে। রাহেলা খানও কান্না করছেন অনবরত। ইশরাক অনেকক্ষণ দাঁড়িয়েছিল জায়মার কান্না কারণে, কিছু বলেনি। জায়মার বউ সাজা শেষ, শখ মিটেছে, কিন্তু বরের বাড়ি যেতে হবে এটা রিয়ালাইজ করতে কান্না ভেঙে পড়ছে। সে তো বউ সাজার পক্ষে, বরের বাড়ি যাওয়ার পক্ষে না। সাজ্জাদ খান জায়মার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। ইশরাক দাঁড়ানো। জায়মা ইশরাককে দেখে কান্না থামায়। তখন আনায়া বলে, অনেক কান্না করেছো, এবার হাসি মুখে গাড়িতে ওঠো। আমরা তো তোমার পরিবারের, তাই না? জায়মা এক নজর ইশরাককে দেখে। তেমন খেয়াল করা হয়নি, তবে এই পর্যন্ত যতবার সে ইশরাককে দেখেছে ততবারই স্যুট পরা বা শার্টের সাথে ইন করা অবস্থায়। বিয়েতে তার গোলামের পুত সাদা পাঞ্জাবির সাথে কোটি পরে এসেছে। দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে। জায়মা তার বরকে দেখে খুশি হয়ে যায়। সত্যি বেটা সুন্দর। জায়মা চিৎকার করে বলতে ইচ্ছে করেছে, জিতছি ভাই, জিতছি। আমার বর হাজারের একজন।
কিন্তু সেসব আর হলো না। ইশরাকের পাশে জাইমাকে বসানো হয়। সামনে ইরফান এবং আনায়া বসেছে। ইরা তার নতুন বই এবং পাপার মাঝে বসা। ইরফান সবাইকে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট দেয়। জাইমা ইরার সাথে খুনসুটি মেতে উঠেছে। ইশরাক মুখ ভার করে বাহিরে তাকিয়ে আছে। আজকে পোহা জাইমার নামে অনেকগুলো বিচার দিয়ে বাসায় ফিরেছে। সেসব নিয়ে ইশরাকের মন ভার। জাইমার মতো ছটফটে স্বভাবের মেয়ের কাছে মুখের উপর জবাব দেওয়াও কোনো ব্যাপার না। সেখানে কি বলেছে, তার বিয়েতে দাওয়াত দিয়েছে কে? মেয়েটা হয়তো ধারণা নেই ইশরাকের আন্টির মেয়ে পোহা। কত ভালো বন্ডিং তাদের। এ কথা পোহার মায়ের কানে উঠলে বা রাজিয়া আহমেদের কানে উঠলে চলবে কি যে হবে। ইশরাক চিন্তিত জাইমার কার্যকলাপ নিয়ে। বাড়ি গিয়ে না জানি কি কি ঘটায়, কত হাজার বিচার আসবে তার নামে। জাইমাকে নিয়ে ভাবার মাঝে খান মহলের সাদা দেওয়ালের গেট পেরিয়ে গাড়ি ভিতরে প্রবেশ করে। ইশরাক ইরাকে নিয়ে নেমে যায়। সবাই গাড়ি থেকে নেমে যায় জাইমা বাদে। তখন আনায়া ইশরাককে বলে, জাইমাকে নিয়ে ভেতরে আসো। ইশরাক গম্ভীর মুখ করে জাইমাকে পাশের দরজার সামনে দাঁড়ায়। দৃষ্টি সামনে স্থির করে হাত বাড়ায়। জাইমা হাসি মুখে ইশরাকের হাতের উপর হাত রেখে উঠে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে দাঁড়াতে পড়ে যেতে নেয়। মূলত তার দোপাট্টা আঁচলে এক পাশ দিয়ে নেমে গেছে, সেটাই পা বেঁধেছে। ইশরাক জাইমাকে ধরে দাঁড় করায়। কাট কাট গলায় বলে, আর ইউ ওকে? জাইমা মাথা নাড়ায়। ইশরাকের হাত ছেড়ে দিয়ে দোপাট্টা ঠিক করে নেয়। দুজন পাশাপাশি হেঁটে ভিতরে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে বাকিরা। সাজেদ খান হাতে ফুল বুকে। জাইমা যেতে তাকে ফুলে বুকি দিয়ে বলে, ওয়েলকাম টু আওয়ার হোম। রাজিয়া আহমেদের হাতে ছোটানো ফুলের পাপড়ি, সেগুলো জাইমার দিকে ছুঁড়ে দেয় হাসি মুখেই। জাইমা ভেতরে যায়। সোফায় বসলে তাকে ঠান্ডা শরবত দেওয়া হয়। সবার দিকে এক নজর তাকিয়ে ইশরাক নিজের রুমে চলে যায়। রুমে আসতেই দেখে তার কুকুরটা মেঝেতে শুয়ে আছে। ইশরাককে দেখা মাত্রই ঘেউ ঘেউ করে ওঠে। ইশরাক গিয়ে ডোডোর পাশে বসে মাথায় হাত দিয়ে বলে, রাগ করেছিস? ডোডো পুনরায় ঘেউ ঘেউ করে ওঠে। ইশরাক ডোডোর মাথায় হাত বুলিয়ে দেয়। চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। সাজেদ খান জাইমার সাথে গল্পগুজবে মেতে ওঠেন। জাইমাও সেই খুশি। তার শ্বশুরবাড়ির মশাই ভালোই গল্প করে। সেও মন খুলে গল্প করে। জাইমাকে সাজেদ খান ভীষণ পছন্দ হয়েছে। 8টার দিকে ইশরাকের রুমে নিয়ে আসে আনায়া। ইশরাক তখন সোফায় বসেছিল ডোডোকে নিয়ে। জাইমাকে দেখে সে নড়ে সরে বসে। এদিকে ডোডো জাইমাকে দেখা মাত্রই ঘেউ ঘেউ করে উঠতে জাইমা মৃদু কেঁপে ওঠে। তার কুকুরে ফোবিয়া, একদম সহ্য হয় না। এদিকে তার বর কুকুর পালে। জাইমাকে রুমে দিয়ে আনায়া বলে, তুমি চেঞ্জ করে নাও, আমি আসছি। কথাটা বলে আনায়া বেরিয়ে যায়। জাইমা সামনে এগোয়। বিয়েতে যা দিয়েছে সব শাড়ি, 3 পিস বানানো বাকি। সেজন্য নিজের আনা 3 পিসই জাইমা ব্যাগ থেকে বের করে। ইশরাকের রুমে তেমন করে দেখা হয়নি। জাইমা 3 পিস হাতে নিয়ে দাঁড়াতে ইশরাক ওয়াশরুম এবং চেঞ্জিং রুম দুটোই দেখিয়ে দেয়। জাইমা ইশরাকের দিকে তাকায়। কথা বলার জন্য মন ছটফট করছে, কিন্তু ইশরাকের মুখ ভার। সে তখন থেকেই খেয়াল করেছে জাইমা, কিন্তু কারণ কি সে অজানা। জাইমা শাড়ির আঁচল নাড়াচাড়া করতে করতে ইশরাককে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করে আপনার কি ফিলিংস কেমন? ইশরাক জাইমার উপর নিচ পরোক্ষ করে রাশভারী গলায় জবাব দেয়, অনেক বড় শ্বাস, যেটাকে দীর্ঘশ্বাস বলে। জাইমার হাসি মাখা মুখটা মিলিয়ে যায়। ইশরাক সেদিকে খেয়াল করে না, কিন্তু জাইমা খারাপ লাগছে। সে কি ভালো বউ হতে পারবে না? ভারাক্রান্ত মন নিয়ে জাইমা প্রত্যুকার করে, আমি কিছুই ভুল করছি? আমি আপনার বিয়ে করা বউ, এখনো আপনি করে সম্বোধন করছেন? সময় লাগবে। তাহলে নেচে নেচে বিয়ে করতে গিয়েছিলেন কেন? আপনার উল্টোপাল্টা কার্যকলাপ, বানানো গল্প দিয়ে ফিউচারে নাটক করব সেজন্য। ওই কুত্তার বাচ্চাটা এখানে কি করছে? ইশরাকের রাগ হয়। জাইমা ধমক বলে, ও কুত্তার বাচ্চা না, ও আমার বাচ্চা, ওর নাম ডোডো। ছে, মানুষে আবার কুত্তার বাপ হয়ে কেমনে? শাট আপ।
জানতো এখান থেকে, আর 2 মিনিট থাকলে প্রশ্ন করতে করতে আমার মাথা পাগল করে দিবেন। চেহারাটা যা সুন্দর, ব্যবহার পাশে থাকা কুত্তার চেহারার থেকেও জঘন্য। মিস মৈশানী, ফাজিল মেয়ে, কথাবার্তা এরকম কেন? ধমকে বলে ইশতিয়াক। জায়মা মুখ বাঁকায়। ঠিক সে মুহূর্তে আগমন হয় পোহা এবং ইরার। সে নক না করেই রুমে ঢুকে গেছে। অবশ্য ইশতিয়াক জায়মা তর্ক বিতর্ক শেষগুলো কানে এসেছে তার। পোহা এসেই ডোডোর কাছে যায়, ইরা ইশরাকের কাছে, জায়মা দাঁড়ানো, ইশরাকের পাশে ডোডো বসা, ডোডোর পাশে গিয়ে পোহা বসে। অর্থাৎ তারা দুজন একটা সোফায় পাশাপাশি বসা। পোহা কাজে, জায়মা খানিক বিরক্ত হয়, সাথে অবাক। ইশরাক কিছু বলেনি। পোহা ডোডোর কপালে হাত দিয়ে বলে, কি কিউট বাচ্চা। ইরা, দেখো না ডোডো কিভাবে তাকিয়ে আছে। ইশরাক সেদিকে তাকায় না। জায়মা তাকিয়ে আছে সেদিকে। ডোডো সোফা থেকে নেমে যায়। ইরা জায়মাকে বলে, সুন্দর বউ, আসো না, আমরা গল্প করব। জায়মা জবাব দেয় না। সে পোহার দিকে তাকিয়ে আছে। ডোডো যেতে পোহা কিছুক্ষণ ইশরাকের সাথে চেপে বসে। তখন আবার ইশরাক উঠে দাঁড়ায়, জায়মার দিকে তাকিয়ে বলে, এভাবে দাঁড়িয়ে থেকে পা ব্যথা করবেন নাকি যাবেন? জায়মা আপতা আপতা করে বলে, আপনি বাহিরে যান। হ্যাঁ যাব। কথাটা বলেই ইশরাক ইরার নিয়ে বেরিয়ে যায়। ইশরাক যেতেই জায়মা তেড়ে পুড়ে এসে পোহার দিকে চোয়াল শক্ত করে বলে, এভাবে গায়ের উপর ঢলে পড়লে কেন? ইশরাক এখন বিবাহিত, তার বউ আছে, ওর থেকে দূরে থাকবে। পোহা হাসে। জায়মা একগাল মৃদু টেনে বলে, কেন, খারাপ লাগছে বুঝি? কারোর রুমে আসতে হলে পারমিশন নিতে হয়, সেটাও শেখোনি? তোমরা তো রোম্যান্স করছিলে না, সে যে নক করে আসবো, ম্যানার্স শেখোনি কোথাও? সেটা নিজে প্রশ্ন করো। এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার, এত টাকা পয়সা, তাদের ভদ্রতার নম্রতার নাম, সেই পরিবেশে এসে কিভাবে কি ব্যবহার করতে হয়, কথা বলতে হয়, সেটা শেখোনি? আমার সব শেখা আছে, শুধু ব্যক্তি ভেদে ব্যবহার চেঞ্জ করি। এনিওয়ে, এই পরিবারে তুমি ভুলে গেছো, আমার দাদার 2 ছেলে, আর একজনের মেয়ে আমি, আরেকজনের ছেলে ইশরাক। এই পরিবার আমারও। তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কোথায়, কার বাড়িতে এসেছো? তোমার মনে হয় না তোমার থেকেও আমার বেশি অধিকার এবং আপনজন এই বাড়ির লোকজন? সেখানে তুমি যেভাবে আমাকে ট্রিট করছো, মনে হয় আমি ভেসে এসেছি। শোনো, 3 কবুল বলে এই বাড়িতে পা রেখেছি। ইশরাক খান মর্মের অর্ধাঙ্গিনী আমি। হ্যাঁ, দেখি কয়েকদিন টিকে এই বিয়ে। জায়মা জবাব দেয় না, সোজা চেঞ্জিং রুমে চলে যায়। পোহা বেরিয়ে যায় রুম থেকে। রাগে চোয়াল শক্ত করে নিয়েছে সে। ইশরাক কেন জায়মাকে বিয়ে করতে রাজি হলো? তাদের বিয়েটাও হয়ে গেল। পোহা আর ভাবতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তার। ইশরাককে সে ভীষণ পছন্দ করে। এভাবে সে অন্য কারোর হয়ে গেল, তাও জায়মার মতো ইনম্যাচুয়ার মেয়েকে বিয়ে করলো। এই বাড়িতে তার যাতায়াত অনেক দিনের। সেখানে কি একদিনও ইশরাকের চোখ পড়েনি? একদিনও ইশরাক ভালো লাগেনি তাকে? এই জায়মার মতো উড়নচণ্ডী মেয়ে 2 দিনের পরিচয় আসলো, এই মাঝেই পছন্দ হয়ে গেল। সবাই মিলে ডিনার করতে বসছে। জায়মা বেশ আনমনা, খাবারে গালে নিয়ে নামছেই না। এত রাগ উঠেছে ইশরাকের প্রতি। কয়েক লোকমা খেয়ে পানি ঢেলে দিয়েছে জায়মা। রাগে কি যে করতে ইচ্ছে করছে। রাগটা পোহাকে নিয়ে ইশরাকের প্রতি। ইশরাক কি চোখে পড়ে না পোহা যে তার আশেপাশে থাকে? গা ঘেঁষেছে। আনায়া, ইরফান, ইশরাক চেয়েছে রুমে সাজাতে, ইশরাক বারণ করে দিয়েছে। এসব তার পছন্দ না। জায়মা বসেছিল। ইশরাকের খাওয়া শেষ হতে সে ইরাকে গুড নাইট দেয়। জায়মার দিকে এক নজর তাকায়। সে আনমনা হয়ে বসে আছে। ইশরাক মৃদু গলা খাকারি দিয়ে নিজের রুমের দিকে হাঁটা আরম্ভ করে। জায়মা সোফায় বসে বসে ঝিমাচ্ছে। আনায়া এসে তার পাশে বসে। জায়মাকে বলে, রুমে দিয়ে আসবো? না, ইশরাক চলে গেছে। তুমি খেয়াল করিনি? না। আচ্ছা, আসো। আনায়া জায়মার হাত ধরে এগিয়ে যায়। ইশরাকের রুমের সামনে দাঁড়িয়ে নক করে। ইশরাক তখন রুম জুড়ে পায়চারি করছিল। আনায়াকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলে, ভেতরে আসো। আনায়া জায়মাকে নিয়ে ভেতরে যায়। ইশরাককে ডোডোর দিকে তাকায়। আনায়াকে বলে, যাওয়ার সময় ডোডোকে নিয়ে যেও, মৈশানী ওকে পছন্দ করে না।
আনায়া জাইমার হাত ছাড়ে, ডোডোকে ডেকে রুম থেকে বেরিয়ে যায়। ডোডো যেতেই ইশরাক দরজা লক করে দেয়। জাইমা ঠায় দাঁড়ানো, ইশরাক এসে জাইমার সামনে দাঁড়ায়। লিলিপুট উচ্চতার বউ দেখে মৃদু হাসে। জাইমাকে অভয় দিয়ে বলে, রুমটা নিজের মনে করে ইউজ করবেন, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। জাইমা জবাব দেয় না। ইশরাক খাটের কাছে আসে, নিজেও এসে গোছানো। জাইমা মিনমিন কণ্ঠে বলে, আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। ইশরাক বেডের ডান পাশে দেখিয়ে বলে, এই কর্নার আপনার, এই কর্নার আমার। আজ থেকে আমার কোলবালিশ আপনার জন্য বরাদ্দ করলাম। জাইমা মাথা নাড়ায়, নিজের কর্নারে শুয়ে পড়ে। মনটা ভীষণ ভার হয়ে আছে। ভেবেছে ইশরাক সে কিছু বলেছে না, বলার জন্য মন ছটফট করলেও সে চুপ। ইশরাক লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুয়ে পড়ে। জাইমা কোলবালিশ মাথায় রাখে, ইশরাক দিকে এক নজর তাকায়। অনেকক্ষণ ভেবে বলে, ওহার সাথে আপনার কোনো কিছু ছিল? না। কেন? সত্যি ছিল না। ও আমার কাজিন, বোনের মতো, এর বাইরে কিছু না। তাহলে ও আপনার গায়ে ঢলে পড়ে কেন? কোথায়? আজকে সোফায় বসেছিল। ডোডো উঠে যাওয়ার পর ও আপনার গা ঘেঁষে বসেছে, সেজন্যই তো উঠে চলে গেলাম। এই আপনি সব নোটিস করেন? গুড নাইট, ঘুমান মিস মৈশানি। আরে শুনুন না। জি বলুন, শুনছি। এই পোহা আপনার পছন্দ করে? তারপর মানে কি? ইশরাক জবাব দেয় না। জাইমাও আর কথা বাড়ায় না। দুজন দুই প্রান্তে শুয়ে ঘুমিয়ে পড়ে। নবদিনের সূচনা লগ্ন। প্রকৃতিতে ঠান্ডা শীতল বাতাস বইছে অবিরত। ইশরাক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফির মগ নিয়ে ব্যালকনিতে বসেছে। জাইমা সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ইশরাক তাকে ডাকেনি। কফি শেষ করে রুমে আসে ইশরাক। দেওয়াল ঘড়িতে নজর 8টায় যায়। সকাল 8:30 বাজছে, অথচ জাইমা এখনো ঘুমাচ্ছে। অনেক বেলা অবধি ঘুমালে ব্রেন ক্ষতিগ্রস্ত হয়। ইশরাকের মনে হয় না সে পরিমাণ সম্পর্কে জাইমার কোনো ধারণা আছে। জাইমার সামনে দাঁড়ায় ইশরাক, কোমর অবধি সাদা চাদর জড়ানো, কোলবালিশের ওপর মাথা দিয়ে বেঘুরে ঘুমাচ্ছে সে। চুলগুলো পুরাই এলোমেলো। ইশরাক জাইমার সামনে বসে, আলতো হাতে জাইমার মুখের উপর থাকা চুল সরিয়ে কানে পিঠে গুজে দেয়। নরম কোমল গালে আঙুল দিয়ে স্লাইড করে। পরক্ষণেই হাত সরিয়ে নেয়, উঠে দাঁড়ায়, নিজে স্বাভাবিক করে বলে, মৈশানি ওঠো, নাস্তা করতে হবে তো। জাইমা সারা শব্দ নেই। ইশরাক পুনরায় ডাক দিতে গেলে তার ফোনটা বেজে ওঠে। সেটা হাতে নিতে নিতে দেখে দাদি কল দিয়েছে, তাও ভিডিও কল। ইশরাক কল রিসিভ করে সালাম দেয়। রাহেলা খান সালামের জবাব দেয়। ইশরাকের খোঁজ খবর জিজ্ঞেস করে। কথা বলা শেষ। রাহেলা খান বলেন, জাইমা কোথায়? তার কাছে দাও, ঘুমাচ্ছে। জাগিয়ে তোলো, ওর যা ঘুম। দুনিয়া কিয়ামত হয়ে গেলেও সেটা সহজে ভাঙতে চায় না। ইশরাক এগিয়ে আসে, জাইমার কাঁধে হাত রেখে নাড়াচাড়া দিতেই জাইমা চোখ মেলে তাকায়, বিরক্তি ভাব নিয়ে বলে, কি সমস্যা? এত বেলা অবধি কেউ ঘুমায়? কেউ না ঘুমালেও আমি ঘুমাই। দাদি কথা বলবে। জাইমা লাফ দিয়ে উঠে বসে। ইশরাকের থেকে ফোন নিয়ে স্ক্রিনে তাকায়। রাহেলা খানের সাথে গল্প গুজবে মেতে ওঠে। ইশরাক রুমে দরজা লক দেখে ডোডো দরজার সামনে দাঁড়ানো। ডোডোকে দেখে ইশরাক হেসে ফেলে, ভেতরে নিয়ে আসে তাকে। দুজনে সোফার উপর বসে। জাইমা কথা শেষ করে ফোনটা রেখে দেয়, বালিশের পাশে থাকা ওড়না গলায় দেয়, বিছানা ছেড়ে ঘুম ঘুম চোখে ফ্রেশ হতে চলে যায়। জাইমা যেতেই ইশরাক বিছানার কাছে আসে, সেটা গোছানোর কাজ ব্যস্ত হয়ে যায়। জাইমা রেডি হয়ে আসে। ইশরাকের কাজ শেষ হয়ে যায় ততক্ষণে। জাইমা রুম গোছানো দেখে উৎকোচিত হয়ে বলে, আরে বাহ, আপনি রুমও গোছাতে পারেন? হ্যাঁ, অগোছালো কিছু আমার পছন্দ না, বিশেষ করে রুম। কথা বলে জাইমা মেকি হাসে। মনে পড়ে যায় নিজের রুমের অবস্থার কথা। কি কি অবস্থা যে করে রাখে সে। রূপা না হয় দাদি গুছিয়ে দেয়, নিজে খুব কমই গুছায়। জাইমা কাছে অগোছালো রুমই ভালো লাগে। অদ্ভুত তবু সত্য। ইশরাক জাইমার উপর নিচ পরক্ষ করে বলে, নাস্তা করতে হবে, চলুন। 1 মিনিট। কি, আপনি আমাকে তুমি করে বলছেন? বলবো।
না, এক্ষুনি বলতে হবে। আপনার কাজিন পোহাকে তো তুমি করে বলেন, সেখানে নিজের বউকে বলতে কেন এত আপত্তি কিসের? তো কি করে? ও তো পূর্ব পরিচিত, আপনি তো স্টুডেন্ট হিসেবে পরিচিত হয়েছেন। তো আচ্ছা আসো, দেখি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। ইশরাক তুমি সম্বোধনে জাইমা ফিক করে হেসে দেয়। ইশরাক জাইমাকে পেছনে দিয়ে আসে, দুজনে এগোচ্ছিল, নিচে আসে। সবাই মোটামুটি উপস্থিত হয়ে চেয়ারে টেনে বসে। জাইমা তার এক পাশে আছে আনায়া, আরেক পাশে ইশরাক বসেছে। সে জাইমাকে জুস, ব্রেড, জেলি সব এগিয়ে দিচ্ছে। জাইমা সবার দিকে তাকিয়ে এক নজর তাকায়। পোহা, ইশরাত পাশাপাশি বসা, আরেক পাশে রাজিয়া আহমেদ বসা। তখন সাজেদ খান ইশরাককে বলেন, সন্ধ্যায় পার্টি আছে, তোমার যাদের যাদের ইনভাইট দেওয়ার দিয়ে দাও। ইশরাক ছোট্ট করে জবাব দেয়, হুম। জাইমা ইশরাকের সাথে গল্প করায় মেতেছে। জাইমা ইরার সাথে গল্প করায় মেতেছে। এরই মাঝে খানমহল ডেকোরেশনের কাজ শুরু হয়েছে। ইশরাক এখনও ছিল কিছুক্ষণ, তার রুমে যাওয়ার প্রয়োজন। যাওয়ার আগে জাইমাকে জিজ্ঞেস করে, এখানে থাকবেন নাকি রুমে আসবেন? যাব। জাইমা ইশরাকের সাথে রুমে চলে আসে, এসেই খাটের উপর পা মেলে বসে পড়ে। ইশরাক কলে কথা বলছে, জাইমা বোরিং ফিল করছে। ইশরাকের কথা শেষ হতেই জাইমা বলে, এই আপনার কাছে চিপস চকলেট আছে? ইশরাক থতমত মুখ করে বলে, এসব আনহেলদি খাবার আমি খাই না। আমি খাই। বাইরে যাবেন? না, আজকে থেকে এসব খাওয়া বন্ধ। জাইমা চোখ মুখ কুঁচকে নেয়। ইশরাকের উদ্দেশ্যে বলে, আসলেই টিচারেরা যে কিপটা হয় এটার প্রমাণ পেলাম, এই জন্যই আপনাকে বিয়ে করতে চাইনি। ইশরাকের মুখটা গম্ভীর হয়ে যায়। জাইমা তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। ইশরাত হাবভাব দেখে ইশরাক কিছু বলে না। শাড়ি আছে? এছাড়া আর কি? শাড়ি সুন্দর তো। ইশরাকের কথায় জাইমা মৃদু হাসে, তবে জবাব দেয় না। দুজনের মাঝে এখনো বেশ ফর্মালিটি রয়েছে। জাইমাও আগ বাড়িয়ে কিছু বলে না, ইশরাকও না। সন্ধ্যায় অতিথি আসা শুরু করে। খানমহলের অনেকেই রেডি হচ্ছে। সাজেদ খান, জামিলা, রাহেলা খান, রূপা, তারা সবাই এসেছে। সবাই সবার সাথে কথা বলে ব্যস্ত। জাইমা রুমে রেডি হচ্ছে, আনায়া তাকে শাড়ি পরাতে হেল্প করছে। ইশরাক সে অনেকক্ষণ আগেই রেডি হয়ে নিচে চলে এসেছে। আপাতত সে রুমে কিছুক্ষণ ভিড়। জাইমা সাজগোজ শেষ হতে সে গল্প গুজবে মেতে উঠেছে। অনেকক্ষণ রুমে থাকার পর সাজেদ খান এসে ডেকে নিচে নিয়ে যান। জাইমা তার শ্বশুরের সাথে নিচে আসে। জাইমা আসতেই ইশরাকও সেদিকে আসে, দুজনে পাশাপাশি দাঁড়ানো। সাজেদ খান নিকপর বিজনেস পার্টনারদের সাথে আলাপ করিয়ে দিচ্ছে, ছেলে এবং ছেলের বউকে। ইশরাকের ফ্রেন্ডসরাও এসেছে, তাদের বেশিরভাগই প্রফেসর, ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যান। ইশরাক জাইমার পিকচার্স তোলা হয়, সাথে ফ্যামিলি পিকচার্সও। পার্টি, কেউ কেউ কাপল ডান্স করছে, ড্রিঙ্কসের গ্লাস হাতে কেউ 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 কথা বলছে। ইশরাত ভাবি এবং তার ফ্যামিলির সাথে। পোহা আজকে সরে সরে আছে, তবে দূর থেকে আগাগোড়া সবই পরোক্ষ করছে। ডিনারের আয়োজন করা হয়েছে, গেস্টরা সবাই ডিনার করে, গিফট দিয়ে বেশিরভাগ বিদায় নিয়েছে। জামিলা, সাজেদ খান তারাও বিদায় নেবে। জাইমা তার বাবার বুকে মাথা দিয়ে রেখেছে, মনটা ভীষণ খারাপ লাগছে। সাজেদ খান পাশে দাঁড়ানো, দুই ভাই তেমন কথা বলেনি, আবার বলেছে। জাইমার মন খারাপ দেখে সাজেদ খান বলেন, এখন তো তোমার বাবা দুইজন, এই বাড়িতে একজন, ও বাড়িতে আরেকজন, এত মন খারাপের কি আছে মা? জাইমা মাথা নাড়ায়। সাজেদ খান হাসেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। ইশরাক আসতে তার দিকে তাকিয়ে বলেন, আমার মেয়ের খেয়াল রেখো, একটু ছটফট মানিয়ে নিও। ইশরাক মাথা নাড়ায়, জাইমার দিকে তাকিয়ে বলে, জি, আপনি চিন্তা করবেন না বাবা। ইশরাক থেকে বাবা সম্বোধন পেয়ে সাজেদ খান খুশি। জাইমা ভ্রু কুঁচকে তাকায়। জামিলা এসে ইশরাকের সম্বোধন
বলে, ওকে কিচেনে একা ছেড়ো না। এই কথায় উপস্থিত সবাই হেসে ফেলে। জাইমা মুখটা মলিন করে নেয়। ইশরাক নিজের হাসি থামিয়ে নেয়। জাইমাকে পুনরায় পরোক্ষ করে, কি মিষ্টি লাগছে দেখতে। শাড়িতে একদম বুঝতার উপায় নেই মেয়েটা যে এখনো বাচ্চা, একদম পারফেক্ট বউ লাগে। সাজেদ খান বিদায় নেয়। জাইমা বাকিদের সাথে উপরে চলে যায়। তারা সবাই আনায়ার রুমে আড্ডা দিতে বসছে। রাজিয়া আহমেদ টায়ার্ড থাকায় চেঞ্জ করতে চলে গেছেন। সাজেদ খান মেডিসিন নিয়ে শুয়ে পড়েছেন। ইশরাক নিচে কলে কথা বলছিল। রাত 1টার বেশি। ভীষণ টায়ার্ড ফিল করছে সে। টেবিলের উপর থাকা একটা কোল্ড ড্রিঙ্কে গ্লাস নজরে আসতেই সেটা হাতে নেয়। পান করতে করতে বলে কথা বলছিল সে। কয়েক ঢোক গেলার পর মাথাটা কেমন ঝিমুনি দিয়ে ওঠে। ফোনটা পকেটে রেখে রুমে উদ্দেশ্যে পা বাড়ায় ইশরাক। নিজের ভারসাম্য রক্ষা হিমশিম খাচ্ছে সে। ভীষণ অবাক হয়। পার্টিতে কোনো নেশাজাতীয় পানীয় রাখা হয়নি, তবুও এটা কি হচ্ছে। ইশরাক পার্টি শেষে রুমে এসে পড়েছে, ড্রেসও চেঞ্জ করেনি। তার কোল্ড ড্রিঙ্কসে নেশা জাতীয় কিছু ছিল, যেটা পান করে সে বেহুশ। ইশরাক যখন হেলে দুলে যাচ্ছিল তখন পহাও নিচে আসছিল। ইশরাককে দেখে এগিয়ে আসে। কাছাকাছি আসতেই দেখে ইশরাক নিজের ভারসাম্য রাখতে পারছে না, তবুও চেষ্টা করছে। পহা এসে ইশরাকের হাত ধরে ফেলে। কাছাকাছি হওয়ায় ইশরাকের পারফিউমের কড়া ঘ্রাণে সে বিমগ্ন হয়ে পড়ে। পোহাকে দেখে ইশরাক হাত ছাড়ি দেয়, আঙুল উঠিয়ে বলে, ডোন্ট টাচ মি। সে হেলে দুলে একই রুমে যায়। পোহাও পেছন দিয়ে আসে, ইশরাকের হাত ধরে তাকে খাটের কাছে নিয়ে যায়। যেহেতু ইশরাক নিজের ভর প্রায় ছেড়ে দিয়েছে, পোহাও সেটা সামলাতে হিমশিম খাচ্ছে। ইশরাককে খাটে শুইয়ে দিয়ে নিজেও তার বুকের কাছে মুখ নেয়। চোখ বন্ধ করে পারফিউমের ঘ্রাণ স্মেল নেয়। ইশরাকের চোখ দুটো ঘুমে নির্বদ্ধ। জাইমা সবাইকে গুড নাইট দিয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। ইশরাককে পাশে পোহাকে দেখে মাথায় রক্ত উঠে যায়। দৌড়ে এসে সে পোহাকে সরিয়ে ঠাস করে চড় বসিয়ে দেয় পোহার গালে। চড় খেয়ে পোহার হাত গালে চলে যায়। রাগী দৃষ্টি নিক্ষেপ করে জাইমার দিকে নিজ পুনরায় চড় দিতে গেলে জাইমা পোহার হাত ধরে নেয়, নিজের দখলে নিয়ে সেটা মুচড়ে দিয়ে বলে, আমার হাজব্যান্ড থেকে দূরে থাকবি, না হলে হাত ভেঙে দিব। তোর স্বামী আমাকে ডেকে এনেছে। আজকে তোর থেকে বেশি আমাকেই হট লেগেছে। জাইমা পোহার উপর নিচ পরোক্ষ করে। স্লিম শর্ট গাউন, একপাশে হাঁটু অবধি কাটা, পা দেখা যাচ্ছে। জাইমা সেদিকে তাকিয়ে হাসে। জবাব না দিয়েই পোহার হাত ধরে তাকে দরজার সামনে নিয়ে আসে। কাঁধ বরাবর ধাক্কা দিয়ে পোহা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার উপর পড়েছে হাই হিল। নিচে ধাস করে পড়তেই জাইমা দরজা কপাটে হাত রেখে বলে, নেক্সট টাইম পারমিশন ছাড়া রুমে আসলে এভাবেই ঘাড় ধাক্কা দিয়ে বের করব। ইউ চিপ সরসালি নষ্ট মেয়ে। পরের বরের দিকে তাকায় আবার রিকানে ইংরাজি বলে, থার্ড ক্লাস। নিজেকে দেখ, কি একটা ড্রেস পরেছে, তাকে নাকি হট লাগছে বালের মতো, থুতু। কথাটা বলেই জাইমা দরজা লাগিয়ে দেয়। পোহা সেদিকে তাকিয়ে রাগে দৃষ্টি নিক্ষেপ করে। জাইমা দরজা লক করে জোরে শ্বাস নেয়। ইশরাক ঘুমাচ্ছে। পায়ের জুতোগুলো খুলেনি, যেগুলো নিজেই বিছানা শুয়ে আছে। জাইমা চেঞ্জিং রুম চলে যায়। শাড়ি জুয়েলারি রেখে চেঞ্জ করে সাদা মাটা 3 পিস গায়ে জড়িয়ে নেয়। রাগে শরীর জুড়ে যাচ্ছে তার। ইশরাক সজাগ নেই, না হলে কি যে করত। এখন রাগ দেখিয়েও লাভ নেই। ইশরাকের দিকে আর যায়নি সে। লাইট অফ করে নিজেই জায়গা শুয়ে পড়ে। প্রথম পরিচ্ছেদ সমাপ্ত।